ঠিক তখনই রাজ কেবিনের সামনে আসে। রাজ এতক্ষণে ঈশাদের জ্ঞান ফেরার খবর পেয়ে গেছে, কিন্তু রাজ এসে যা দেখল তাতে প্রস্তুত ছিল না। আরিয়া ঈশাদের বুকে পড়ে কাঁদছে। যদিও এরকম কিছু হবে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু তবুও রাজ মেনে নিতে পারল না। আরিয়ার সাথে এভাবে কাউকে দেখে ওর মাথায় রক্ত উঠে গেল। রাজ কেবিনে ঢুকতেই কেউ টান দিয়ে রাজকে কিছু ওইখান থেকে নিয়ে যায়। রাজ কিছু করার আগেই, সাদ, কি করতে যাচ্ছিলেন? এরপর যদি আপনি কিছু করলে কি হতে পারে ভাবতে পারছেন? রাজ, আমার স্ত্রী আরেকজনের বুকে পড়ে কাঁদছে, এটা আমাকে সহ্য করতে হবে। সাদ, এটা কি স্বাভাবিক নয় স্যার? ঈশাদ মেমের অভ্যাসে পরিণত হয়েছে। আর আরিয়া মেম যে সময়টা পার করেছেন তাতে এই রকম বিহেভ করাটা কি স্বাভাবিক নয় স্যার? যদি আরিয়া মেম এমনটা না করত তাহলে হয়তো আমার সন্দেহ হতো। রাজ, তাই বলে আমার ওয়াইফ হয়ে? সাদ, স্যার, রাগে জিদে আপনি হিতাহিত জ্ঞান হারিয়েছেন। সহজ কথাও বুঝতে পারছেন না, না চাইছেন না বুঝতে। ঈশাদ কেবল কোমা থেকে উঠেছে, ও পুরো ঠিক না। এখন যদি এটা জানতে পারে আরিয়ার সাথে আপনার বিয়ে হয়েছে, ও এতটা স্টেবল নয় যে এই ধাক্কাটা নিতে পারবে। এখন যদি ওর মাইন্ডে প্রেশার পড়ে কিছু একটা হয়ে যায় তাহলে মেম আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। রাজ, সাদ, এটা আপনি আমার চেয়েও খুব ভালো করেই জানেন। আরিয়া এত কিছু হওয়ার পর নিজের কিছু করেনি একমাত্র ঈশাদের কথা ভেবে। এখন যদি ঈশাদের কিছু হয়ে যায় আপনার জন্য আরিয়া মেম নিজের ক্ষতি করতেও দ্বিধা করবে না। এই সামান্য কথাটা এখন আপনাকে আমার বুঝিয়ে বলতে হবে। সাদের কথা শুনে রাজ থেমে গেল, কারণ সাদ ঠিকই বলেছে। নিজের রাগে অন্ধ হয়ে এসব ভাবাই হয়নি। সাদ, প্লিজ ওদের মতো আপাতত ছেড়ে দেন। আগে ঈশাদকে সুস্থ হতে দেন, বাকিটা পরে ভেবে দেখা যাবে। রাজ আর কিছু না বলে দূর থেকে ওদের দেখে চলে গেল। সাদ, যাক, এবারের জন্য স্যারকে থামাতে পারলাম, কিন্তু এভাবে কতদিন? স্যার যেভাবে ক্ষেপে উঠেছে তাতে বেশিদিন আরিয়ার থেকে দূরে রাখা যাবে না। তাছাড়া জেদ করে ঈশাদের কোনো ক্ষতি না করে দেয়। ওনাকে তো আমি চিনি, যখন কিছুর জেদ চাপে তখন দুনিয়া উল্ট পালট করে দেবে। মেম যত না ইগো তার চেয়ে স্যারের জেদটা যে অনেক বেশি। তারপর সাদ কেবিনের বাইরে থেকে আরিয়া আর ঈশাদকে দেখতে থাকে। এভাবে প্রায় সপ্তাহ কেটে যায়। ঈশাদকে আজ হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। ঈশাদ এখনো কিছুই জানে না। আর রাজ তো এই সপ্তাহ পাগলের মতো ছটফট করেছে। পাগল হয়ে গেছে আরিয়ার জন্য। ঈশাদের সাথে আরিয়াকে দেখে সহ্য করতে পারেনি, কিন্তু চেয়েও আরিয়ার কাছে যেতে পারেনি। সাদ নানা কথা বলে ওকে আটকেছে। সাদ, যে করেই হোক আমাকে ওদের এখান থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে হবে। জানি না এর পরে কি হবে বা হতে পারে, কিন্তু তা আর হতে পারে না। ঈশাদ রিলিজ হওয়ার পর আরিয়া ঈশাদকে নিয়ে ওর ফ্ল্যাটে আসে। আরিয়া, অনেকদিন পর আজ আসলি, কি খাবি বল? আমি আজ রান্না করব। ঈশাদ, তাহলে আমার খাওয়া হয়েছে। আরিয়া, ঈশাদ, ওকে ওকে, তোর যা ভালো লাগে বানা, আমার কিছু হলেই চলবে। আরিয়ার ঈশাদের বাড়ি যাওয়ার কথা শুনে রাজ নিজেকে আর ধরে রাখতে পারে না। ঠিক সেদিন ও আরিয়ার বাড়ি যায়। সাদ অনেক চেষ্টার পর রাজকে ধরে রাখতে পারে না। রাজ এক নাগারে কলিং বেল টিপেই যাচ্ছে। ঈশাদ, ধুর বাবা, এই লোকদের সমস্যা কি এতবার কলিং বেল দেওয়া লাগে? ওই তুই রান্না কর, আমি আসছি। উষাদ দরজা খুলতে বড় একটা ধাক্কা খায়। সামনে রাজ দাঁড়িয়ে আছে। ঈশাদ, আপনি এখানে? রাজ ঈশাদের কথার জবাব না দিয়ে ঈশাদকে ধাক্কা দিয়ে আরিয়া বলে ডাকতে লাগল। রাজ, আরিয়া, আরিয়া কোথায় তুমি? ঈশাদ, আপনার সাহস কি করে হয় আমার বাড়িতে এসে এভাবে চেঁচানোর? রাজ,
আমি তোমার সাথে কোনো কথা বলতে আসিনি। আমি এখানে আরিয়াকে নিয়ে যেতে এসেছি। রেগে গিয়ে ঈশাদ, আরিয়াকে নিয়ে যেতে এসেছেন মানে? বেশ অবাক হয়ে, আপনি আরিয়াকে নিয়ে যাবেন মানে? তখনই আরিয়া বেরিয়ে আসে আর রাজ গিয়েই আরিয়ার হাত ধরে। রাজ, চলো আমার সাথে। আরিয়ার হাত ধরে টেনে নিয়ে যায়। ঈশাদ কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। সবটা ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। আরিয়া, আমি যাব না, নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে। রাজ, তোমাকে তো আজ এখান থেকে আমি নিয়েই যাব। অনেক ছাড় দিয়েছি, আর না। বলে আরিয়াকে নিয়ে বাইরে আসতে ধরে ঠিক তখনই ঈশাদ ওর সামনে দাঁড়ায়। ঈশাদ, ওর হাতটা ছাড়ুন, না হলে আমি এবার সত্যি ভুলে যাব আপনি কে। রাজ, আরিয়াকে আমি এখান থেকে নিয়ে যাব। ঈশাদ, আপনার কিভাবে ওকে নিয়ে যেতে পারেন, আর ওই বা আপনার সাথে যাবে কেন? তখনই সাদ আসে, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। রাজ, আমি তোমার ফ্রেন্ড আরিয়াকে নয়, বরং নিজের বিয়ে করা বউকে নিয়ে যেতে এসেছে। ঈশাদ, বিয়ে করা বউ মানে? বেশ অবাক হয়ে, আরিয়া আপনার বউ কিভাবে? রাজ, সেদিন তুমি না আসার কারণে আরিয়ার সাথে আমার বিয়েটা হয়ে গিয়েছিল। আমি আরিয়ার বাবার কথায় ওকে বিয়ে করি, আর তাই আরিয়াকে এখান থেকে নিয়ে যাবার সম্পূর্ণ অধিকার আমার রয়েছে। ঈশাদ যেন নির্বাক হয়ে গেছে। ঈশাদ আরিয়ার দিকে তাকায়, আরিয়া নিচের দিকে তাকিয়ে কাঁদছে। আরিয়ার লুকানো চোখের কান্না দেখে ঈশাদের আর বুঝতে বাকি রইল না যে রাজ সত্যি কথা বলছে। ঈশাদের পুরো দুনিয়া কাঁপছে, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। ব্যালেন্স নিতে না পেরে ঈশাদ পড়ে যেতে নিল। আরিয়া ঈশাদকে ধরতে গেলে ঈশাদ সরে যায়। ঈশাদ, কেন করলি এটা? আরিয়া, ঈশাদ আমার কথাটা শোন, কাঁদতে কাঁদতে। ঈশাদ, তুই না চাইলে কেউ তোকে জোর করতে পারে না আরিয়া। তাহলে? আরিয়া, আমি ইচ্ছে করে। কথা শেষ করতে না দিয়েই রাজ, এখন যেহেতু সত্যিটা জেনে গেছ তাহলে শোন, তুমি নিতে পারবে না। তাই আমি আরিয়াকে হাসপাতালে এলাও করেছি, কিন্তু এখন আর তার দরকার নেই। আর তাছাড়া কোনো হাজবেন্ড চাইবে নিজের ওয়াইফকে আরেকজনের ঘরে রাখতে, সে যেই হোক। ঈশাদ চেয়েও কিছু বলতে পারছে না, বারবার গলাটা আটকে যাচ্ছে ওর। রাজ, তাহলে আজ আসি। আরিয়া, ঈশাদ তুই যেমনটা ভাবছিস তেমনটা না তুই। রাজ, চলো। আরিয়া হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলে ঈশাদ গিয়ে ওর হাতটা ধরে। ঈশাদ, সে যাই হোক, আরিয়া নিজে না চাইলে ও কোথাও যাবে না। আরিয়া বল, তুই কি বলতে চাস? আরিয়ার গাল ধরে। আরিয়া শুধু কাঁদছে। আমি জানি আমার আরিয়া কখনো আমার সাথে এমনটা করতে পারে না। তুই ওই লোকটাকে কেন বিয়ে করেছিস? ওই লোকটা তোকে ভয় দেখিয়েছে, তোর উপর জোর করেছে। বল আমাকে, তুই যা বলবি মেনে নিব আমি, খালি একবার বল। এই লোকটা তোকে নিয়ে যাওয়া তো দূরে থাক, তোকে টাচও করতে পারবে না। কথা দিচ্ছি আমি। আরিয়া, আমি ইচ্ছে করে রাজের দিকে চোখ যেতেই রাজ মাথা নাড়িয়ে না বলার জন্য বলে। আরিয়া করুণ চোখে তাকিয়ে চোখের জল ফেলতে থাকে। রাজ, প্রথমে ভুল করেছিলাম, কিন্তু এবার নিজের ইচ্ছায় করব। এবার আর কোনো স্কোপ রাখব না। এখন যদি আমি কিছু করি তার দায় তোমার হবে, আমি জানি না। ঈশাদ, কি বলতে চাচ্ছেন? রাজ, এটাই যে আরিয়া আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আমি তোমার কথা ভেবে ওকে তোমার সাথে এলাও করেছি, এবার আর করব না। ঈশাদ, আরিয়া তুই বলে দে যাবি না। আরিয়াকে ঝাঁকিয়ে আরিয়ার বুকে পাথর জমে গেছে। একবার ঈশাদকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে দেখেছে। ও যদি এখন থাকতে চায় তাহলে জবন দিয়ে আগলে রাখবে ঈশাদ। কিন্তু রাজ তো ঈশাদকে ছাড়বে না। পারবে না আরিয়া ঈশাদের কিছু হতে দেখতে। রাজের কথা মেনে নেওয়া ছাড়া এখন আর কোনো উপায় দেখতে পেল না।
আরিয়া, আমি যাব রাজের সাথে, ঈশাদের হাত থেকে নিজেকে ছাড়িয়া। ঈশাদ, আরিয়া, ঈশাদের দুচোখে পানির বিন্দু গড়িয়ে পড়ছে। আরিয়া, হুমম। কারণ বিয়ে আমার ওনার সাথে হয়েছে তাই। ঈশাদ, তুই বিয়েটা মেনে নিলি, অবাক অশ্রুসিক্ত চোখে। আরিয়া, না মানার কি আছে? ঈশাদ আরিয়াকে ছেড়ে দাঁড়ায়। কেঁপে কেঁপে পিছনে যেতে পড়ে যেতে ধরে। আরিয়া ঈশাদকে ধরতে গেলে ঈশাদ ওকে সরিয়ে দেয়। ঈশাদ, চলে যা তুই। আরিয়া, ঈশাদ আটকে আসা গলায়। ঈশাদ ওর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এটা দেখে রাজ আরিয়াকে একরকম টেনে নিয়ে চলে যায়। যাওয়ার সময় আরিয়া ঈশাদের দিকে তাকিয়েছিল, কিন্তু ঈশাদ একবারও ফেরেনি। আরিয়া, আমার মুখের কথাই শুনলি, মনের কথা বুঝলি না? ঈশাদ, পাথর হয়ে গেছে ও। সাদ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখেছিল, কিন্তু কিছু করার ছিল না ওর। ঈশাদ, আমি জানি না কেন তুই এসব বললি, কিন্তু আমি এটা জানি আমার আরিয়া কখনো আমাকে ধোঁকা দেবে না। তোর যা সমস্যা একবার আমাকে বলে দেখতে যেতে দিতাম না, কিন্তু তুই নিজেই তোর স্বামীর কাছে যেতে চাস, আমি কি করব? সাদ গিয়ে ঈশাদের পিঠে হাত রাখে। সাদ, কিছু বলার নেই, শুধু একটা কথাই বলবো, মুখের কথাই শেষ কথা না, তাতে জানার বোঝার অনেক কিছু থাকে। ঈশাদ কিছু বলার আগেই সাদ চলে যায়। রাজ আরিয়াকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে মারে। আরিয়া, আর কি চাই আপনার? যা চেয়েছিলেন সবকিছুই তো পেয়েছেন। কাঁদতে কাঁদতে। রাজ, যদি তোমাকে কয়েক মুহূর্তের জন্য চাওয়ার হতো তাহলে আর এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করতাম না। ভালোবাসি তোমাকে। আরিয়া, লজ্জা করে না নিজের জিদটাকে ভালোবাসা বলতে? এর মানে জানেন আপনি? আপনি খুব খারাপ, জঘন্য একটা লোক। রাজ, হ্যাঁ হ্যাঁ, আমি খুব বেশি খারাপ একটা লোক, আর এই লোকটার সাথে তোমাকে থাকতে হবে। কোনটা ভালোবাসা কোনটা কি আমি জানি না, শুধু জানি আই ওয়ান্ট ইউ, তোমাকে আমার চাই। আরিয়া, আমি আপনাকে চাই না, আমি। তখনই রাজ গিয়ে আরিয়ার মুখ চেপে ধরল। রাজ, আরেকবার যদি ওই নামটা মুখে আসে তাহলে কি হবে তুমি ভাবতেও পারবে না। আরিয়ার দম বন্ধ হওয়ার উপক্রম, তখন রাজ ওকে ছেড়ে দেয়। আরিয়া, মেরে ফেলুন আমাকে, না হলে নিজেকে। তখনই রাজ খুব জোরে একটা থাপ্পড় মারে। রাজ, হুমম, নিজেকে। তুমি কিছু করার চেষ্টা করলে তোমার পাওনা আমি ঈশাদকে বুঝিয়ে দেব, ওকে দেব তোমার প্রাপ্য। মাইন্ড ইট। আর হ্যাঁ, এখন থেকে এখানেই তোমাকে থাকতে হবে, তোমার সো কোল্ড হাজবেন্ডের বাড়ি, বলে দরজা লাগিয়ে চলে গেল। ওদিকে ঈশাদ যেখানে ছিল সেখানেই এখনো বসে আছে, নিজের চাওয়া পাওয়ার হিসেব মিলাতে ব্যস্ত হয়ে পড়েছে। এতদিন তার দরকার পড়েনি, কিন্তু আজ খুব মিলাতে ইচ্ছে করছে ওর, কারণ এতদিন আরিয়া ছিল, এখন আর কিছু নেই। তখনই আঞ্জুম আসে। আঞ্জুম, ঈশাদ ভায়া, বনু কই? ঈশাদ, চলে গেছে। আঞ্জুম, কোথায় গেছে? ঈশাদ, রাজের কাছে। আঞ্জুম, তুমি যেতে দিলা? ঈশাদ, আরেকজনের স্ত্রীকে কিভাবে আটকে রাখতে পারি? আঞ্জুম, তুমি ভুল ভাবছ, ওই রাজ। তারপর আঞ্জুম ঈশাদকে বিয়ের থেকে শুরু করে সব কথা বলে। ঈশাদ, তার মানে আমি ঠিক ছিলাম, ওই রাজ আরিয়াকে বাধ্য করেছে। আঞ্জুম, হ্যাঁ প্লিজ তুমি বনুকে নিয়ে আসো। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 1 মাস। এর মধ্যে ঈশাদ বারবার ছুটে গিয়েছে আরিয়ার সাথে দেখা করতে, কিন্তু রাজ কিছুতেই তা হতে দেয়নি। আরিয়া ঈশাদের সাথে দেখা করতে চাইলে রাজ ওর গায়ে হাত তুলতেও দুবার ভাবেনি। রাজের কোনো বোধশক্তি কাজ করছে না এখন। আজও ঈশাদ আরিয়ার সাথে চেষ্টা করেছে, কিন্তু আজ রাজের গার্ডরা ওকে তাড়িয়ে দেয়নি, বরং মেরেছে। কিন্তু আরিয়া আজ কোনোরকম রিয়েক্ট করেনি, কারণ ও বুঝে মানুষের মন মাঝে মাঝে পাতকেও হার মানায়।
আরিয়ার শরীর এই 1 মাসে পুরো কঙ্কালসার হয়ে গেছে। রাগে কষ্টে আরিয়া নিজের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। রাজ জোর করে যতটুকু পেরেছে খাইয়েছে, কিন্তু একটা মানুষের মনের বিরুদ্ধে গিয়ে কতদিন বা এভাবে রাখা যায়? আরিয়া এখন আর নিজের শরীরের ভার বহন করতে পারে বা, তাই বিছানায় পড়ে শুয়ে আছে। আজকে ইশাদকে এভাবে দেখার পর আরও ভেঙে পড়েছে, কিন্তু কিছু করার ছিল না আরিয়ার। প্রায় অনেক রাতে বাড়ি ফেরে রাজ। রুমে গিয়ে দেখে আরিয়া শুয়ে আছে। চাঁদের আলো আরিয়ার মুখে পড়ছে। কয়দিনে কি হাল হয়েছে মেয়েটার ভাবতেই বুক কেঁপে উঠছে। রাজ গিয়ে আরিয়ার পাশে শুয়ে পড়ল। হঠাৎ আরিয়া নিজের উপর কারো নিঃশ্বাস ফিল করতে পারল। ওর আর বুঝতে বাকি রইল না রাজ এসেছে, কিন্তু চোখ মেলে দেখার ইচ্ছে হল না। ধীরে ধীরে নিজের উপর তীব্র নিঃশ্বাস ফিল করছে। রাজ আরিয়ার কপালে আলতো করে কিস করতেই আরিয়া চোখ মেলে। দুজনের চোখাচোখি হয়। আরিয়া কিছুক্ষণ রাজের দিকে তাকিয়ে আবার নিজের চোখ বন্ধ করে নেয়। এটা দেখে বেশ অবাক হয় রাজ। রাজ আবার শুয়ে পড়ে তারপর বলে, রাজ, কি হল? প্রতিদিন তো সামনে আসলেও ঘৃণা হয় তোমার, আজকে কি হলো? কাছে দেখেও কিছু বললে না। এবার অনেক কষ্টে আরিয়া উঠে বসে। তারপর বলে, আরিয়া, এতদিন আপনার বাড়িতে আছি, আপনি জোর করে কাছে আসার চেষ্টা করেননি, কিন্তু আজ হয়তো আপনার ইচ্ছে করছে। আর আপনি চাইলে তো আমি বাধা দিতে পারবো না, কারণ আমার এখন না আছে সেই অবস্থা আর না আছে কোনো অধিকার। আর তাছাড়া আপনি আমাকে এনেছেন তো আমাকে এই কারণে, তাই না? তাই বাধা দিব কেন? বেশ শান্তভাবেই বলল রাজ। আরিয়া, একটা কথা বলবো। রাজ, হুমম। আরিয়া, আমাকে মেরে ফেলুন প্লিজ। এভাবে মরে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আর আমাকে মেরে তারপর না হয় ইশাদকেও মেরে ফেলবেন, কারণ তাতেই হয়তো আমাদের দুজনের মুক্তি হবে। কারণ আমি বুঝি গেছি হাজার চাইলেও আপনাকে হাজবেন্ড হিসেবে মানতে পারবো না। সেই আপনাকে জোর করেই নিজের অধিকার বুঝতে হবে। হয়তো বাধা দিতে পারবো না, কিন্তু যতদিন বেঁচে আছি এভাবে মৃত লাশ হয়ে থাকতে হবে, কারণ আমি নিজের বিরুদ্ধে কোনোদিন কিছু করতে পারি না। রাজ আর কিছু বলল না, সোজা রুম থেকে বেরিয়ে গেল। তারপর পাশের রুমে গিয়ে ড্রিঙ্ক করতে লাগল। কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারল না। রাজ আবার রুমে যায়। রুমে আরিয়াকে ডাক দেয়, কিন্তু আরিয়া কোনো রেসপন্স করল না। রাজ ভাবল হয়তো ও ঘুমোচ্ছে, তাই আবার ডাক দিল, কিন্তু এবারও রেজাল্ট সেইম। রাজ এবার কিছুটা ঘাবড়ে গেল। ও দ্রুত আরিয়ার কপালে হাত রাখে। দেখে শীতল হয়ে আসছে। রাজ কি করবে বুঝতে না পেরে সাদকে কল দেয়। সাদ এসে আরিয়ার অবস্থা দেখে দ্রুত ডক্টরকে খবর দেয়। কিছুক্ষণ বাদেই ডক্টর আসে। আরিয়াকে দেখে উনি বেশ রেগে যায়। ডক্টর, আপনাদের কি কমন সেন্স বলতে কিছু নেই? একটা মানুষ এভাবে দিনের পর দিন না খেয়ে ডিপ্রেশনে নিজের কি অবস্থা করেছে, আর আপনারা এভাবে আর কিছুদিন চললে ওনাকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে। রাজ, আরিয়া ঠিক হয়ে যাবে তো? ডক্টর, ওনাকে মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করুন, আর খাওয়ানোর ব্যবস্থা করুন। আমি স্যালাইন দিয়ে যাচ্ছি, আর এই মেডিসিনগুলো আনিয়ে নেবেন। তারপর ডক্টর আরিয়াকে ভালোভাবে পর্যবেক্ষণ করে চলে যায়। যাওয়ার আগে বলে, আমি ওনার কিছু টেস্ট করিয়ে আপনাদের ইনফর্ম করব। তারপর কিছু স্যাম্পল নিয়ে চলে যায়। রাজ, সাদ, আরিয়া। সাদ এবার প্রচণ্ড রেগে যায়। সাদ, পাগল হয়ে গেছেন আপনি? কি অবস্থা করেছেন মেয়েটার? আপনি ওর স্বভাব জানেন, উনি কতটা অবাধ্য। তারপরেও আমি আজ বলতে বাধ্য হচ্ছি, আপনি আসলেই ওনার যোগ্য নন। বদ্ধ পাগল উন্মাদ হয়ে গেছেন আপনি।
নিজের জেদটা আপনাকে কোথায় নামিয়েছেন বলতে পারলে। ভালোবাসতে হলে আগে তাকে বুঝতে হয়। এভাবে তাকে কষ্ট দিতে পারেন না। রাজ, সাদ, আপনি চান তো উনি আপনাকে ভালোবাসে? আমাকে খালি একটা উত্তর দিন তো, আপনি এই কয়দিনে এমন কি করেছেন যাতে আপনার জন্য ওনার মনে কিছু ফিলিংস জন্ম নেবে? শুধু রাগ, জেদ আর জোর ছাড়া কি দিয়েছেন মেয়েটাকে? একবারের জন্য শান্তভাবে কথা বলতে চেয়েছেন, চাননি। শুধু নিজের মতো ওর উপর চাপিয়ে দিয়েছেন। এটাই আপনার আর ঈশাদের পার্থক্য, যার কারণে। আর আরিয়া মেম কেন, যে কোনো মেয়ে এটাই করবে। মেয়েরা এমন একটা মানুষ চায় যারা তার স্বপ্নগুলোকে পূরণ করতে পারুক বা না পারুক, সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য তার পাশে থাকে। আপনি আরিয়াকে কিছুদিন ধরে চিনে ওনাকে ছেড়ে দিতে পারছেন না। তাহলে ওনার ছোটবেলার সম্পর্কটাকে আপনার তিক্ততা দিয়ে কিভাবে মুছবেন? রাজ, সাদ, বাকিটা আপনার উপর। সাদ চলে যায়। রাজ গিয়ে আরিয়ার মাথার পাশে বসে সকালের মিষ্টি রোদে ওর মুখটা দেখতে থাকে। একসময়ের তেজি মুখটা এখন আর নেই। কেমন একটা নিস্তেজ হয়ে আছে। চোখের নিচে কালি পড়ে আছে। শুকিয়ে শেষ হয়ে গেছে। কিন্তু এত কিছুর পর আরিয়ার মধ্যে রাজ দেখছে, সেটা হচ্ছে তেজ আর জেদ। নিজেকে শেষ করে দিতে চাচ্ছে। এমনকি সাথে ঈশাদকেও। কিন্তু রাজের কাছে হার স্বীকার করল না আরিয়া। কয়েক ঘন্টা পর আরিয়ার জ্ঞান ফেরে। ও চোখ খুলে রাজকে নিজের পাশে পায়। রাজ ওর হাত কপালে ঠেকিয়ে বসে আসে। আরিয়া নিজের হাতটা রাজের থেকে ছুটিয়ে নিতে চায়। রাজ তা বুঝতে পারে। আরিয়াকে বসিয়ে দেয়, তারপর ওর মুখের সামনে খাবার ধরে। আরিয়া, খাবো না। রাজ, খেয়ে নেও। আরিয়া, খাবো না। না খেলে জোর করে খাওয়াবেন। ঈশাদকে মারার কথা বলবেন। যা ইচ্ছে করতে পারেন। রাজ, না হহ, তাচ্ছিল্যের হাসি দিয়ে, কিছুই করব না। তবে খেলে একটা উপহার দিব। আরিয়া, মানে? রাজ, খেয়ে নেও। আজ রাতে তোমাকে ফিরিয়ে দিয়ে আসব। অবাক হয়ে দেখছে আরিয়া রাজকে। রাজ, এভাবে দেখার কিছু নাই। এত কিছুর পর যদি তোমাকে ফিরিয়ে না দেই তাহলে নিজেকে মানুষ ভাবতে কষ্ট হবে। তাছাড়া আমি বুঝে গেছি জোর করে মন দখল নেওয়া যায় না। আরিয়া, সত্যি যেতে দেবেন? জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকিয়ে। আরিয়ার চোখটা চিকচিক করছে। জীবন ফিরে পেয়েছে ওর নিস্তেজ চোখ। যা রাজের চোখ এড়াল না। রাজ একটা মুচকি হাসি দিল। রাজ, হুমম। কেন, যদি রেখে দিতে চাই থাকবে। আরিয়া, রাজ, রাতে নিয়ে যাব। আমি ঈশাদকে বলে দিব ওখানে থাকতে, তোমাকে এসে নিয়ে যাবে। আরিয়ার চোখে পানি আসল। কিন্তু সেটা কান্নার নয়। রাজ এবার একটু খেয়ে নেয়। আচ্ছা, আমি খাইয়ে দি। ভেবনা আসলে চলে যাবে তো, তাই একটু তোমাকে দেওয়া কষ্ট কম করতে চাইছি। রাজ আরিয়াকে খাইয়ে দিতে চায়। এবার আর আরিয়া না করে না, কারণ ও এখন এত কিছু ভাবার মুডে নেই। অনেক দিন পর রাজের কথা শুনে ওর বুকের পাথর নেমে গেছে। তারপর রাজ নিজের কাজে চলে যায়। আরিয়া টুকটাকভাবে নিজেরকে ফ্রেশ করে নেয়। অনেকটা ফ্রেশ লাগছে নিজেকে। তখনই ল্যান্ডলাইনে একটা ফোন আসে। আরিয়া গিয়ে ফোনটা ধরে। আরিয়া, কে বলছেন? আরিয়া, হুমম, কি হয়েছে? আরিয়া চুপ হয়ে গেল। আরিয়া, ঠিক আছে, কিছু করতে হবে না, আমি বলে দেব। আরিয়া, কোনো দরকার নেই, আমি সবটা বুঝে নিব। ওকে। আরিয়া, ওকে। ফোনটা কেটে দিয়ে বিছানায় বসে পড়ল। আসলেই মানুষের জীবন অনেক অদ্ভুত। কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। মুহূর্তেই জীবনের দিক পাল্টে যায়। যাই হোক, আমাকে থামলে হবে না। আমি মেনে নিব না কিছু, বলে বিছানায় গা এলিয়ে দেয়। রাতে রাজ বাড়ি ফেরে। গিয়ে দেখে আরিয়া তৈরি হয়ে বসে আছে।
কিন্তু একটু গম্ভীরভাবে। ওর মুডটা কেমন রাজ ঠিক বুঝতে পারে না। আরিয়া চুপচাপ খাটের উপর বসে আছে। যাওয়ার জন্য না আনন্দ দেখতে পাচ্ছে আর না এখন থেকে যাওয়ার জন্য কোনো কষ্ট। তবে কিছু একটা ভাবছে ও। রাজ ওর কাছে গিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে তারপর ওর হাত দুটো নিজের হাতের বন্ধনে আবদ্ধ করে ওর দিকে তাকায়। রাজ, একটা কথা বলবে আরিয়া? আরিয়া। রাজ, তোমার কি একবারের জন্য মনে হয়নি আমাদের সম্পর্ককে একটা সুযোগ দেওয়া প্রয়োজন? আরিয়া। আরিয়া রাজের চোখে একরাশ আশা দেখলেও রাজ আরিয়ার চোখে কিছুই দেখতে পেল না। শুধু মনে হলো ও কিছু একটা ভাবছে, যা হয়তো বোঝার ক্ষমতা রাজের নেই। রাজ, যাবার আগে একটাবার ভেবে দেখবে? আরিয়া পূর্বের ন্যায় রাজের দিকে স্থির চাউনি দিল, যার মানে রাজ বুঝল না। রাজ, ঠিক আছে, আমি দেখি স্বাদ এসেছে কিনা। রাজ আরিয়ার থেকে চলে গেল, হয়তো নিজের চোখের পানি লুকাতে। আরিয়া আসলে কেমন মুডে আছে তা বোঝা দুষ্কর। ও উঠে টেবিল থেকে কিছু একটা নিয়ে দেখতে থাকে, তখনই স্বাদ আসে। স্বাদ জানে আরিয়া চলে যাবে, কিন্তু ও চায় না আরিয়া চলে যাক। যত যাই করুক রাজ স্বাদ চায় ও রাজের সাথে সুখী হোক। কিন্তু ওর চাওয়ায় কি আসে, কারণ এখান থেকে চলে গেলে আরিয়া মুক্তি পাবে। স্বাদ, আরিয়া মেম একটা বার কি স্যারের কথা ভেবে দেখবেন? আমি জানি উনি অন্যায় করেছেন, কিন্তু সেটা আপনাকে ভালোবেসে, যদিও সেটা একটু আলাদা ছিল। তাই একটা বার কি ভেবে দেখা যায় না? আরিয়া কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আরিয়া, আমার জায়গায় তুমি থাকলে কি করতে? স্বাদ মেনে নিতে? স্বাদ, ওকে, আমি আমার উত্তর পেয়ে গেছি। তারপর ও চলে যায়। স্বাদ, যাওয়ার সময় হয়েছে, চোখ মুছে নিন। রাজ নিজেকে আড়াল করার চেষ্টা করলেও পারল না। রাজ, আমি আরিয়াকে নিয়ে আসছি। রাজ রুমে ঢুকতেই আরিয়া বলে উঠে, আরিয়া, আমার কথা ভুলে যাবেন প্লিজ, আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। রাজ, ভয় পাচ্ছ যদি? তোমাকে আবার চাই। আরিয়া, আমি এমনটা। আরিয়াকে থামিয়ে দিয়ে রাজ, এমনটা করব না। আমি নিজের কথা রাখি। শুধু একটা কথাই বলবো, আমি তোমার লাইফে যাব না যদি না জীবনের কোনো মোড়ে তুমি আমার সামনে না পড়ো। আরিয়া, চলুন। রাজ কথা না বলে আরিয়াকে খুব জোরে শক্ত করে জড়িয়ে ধরে। আরিয়া বেশ অবাক হয়, কিন্তু কিছু বলতে পারল না। বেশ জোরেই ধরেছে আরিয়াকে। কিছুক্ষণ পর ওকে ছেড়ে দেয়। আরিয়ার কপালে গভীর একটা চুমো এঁকে দেয়। তারপর কথা না বলেই চলে আসে আরিয়ার হাত ধরে। আরিয়া অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে থাকে। রাজ আরিয়াকে নিয়ে একটা জায়গায় আসে। পুরোটা সময় আরিয়া গাড়িতে কিছু একটা ভেবে যাচ্ছিল। আরিয়া গাড়ির বাইরে তাকাতেই ইশাদকে দেখতে পায়। ইশাদ ওদের গাড়ি থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। আরিয়া, এখানে কেন থামালেন? রাজ গাড়ি থেকে নেমে আরিয়াকে নামিয়ে দেয়, তারপর বলে, রাজ, বাকিটা পথ একাই যেতে হবে তোমাকে। ওর হাতে তুলে দেওয়া আমার পক্ষে সম্ভব না, তাই তুমি একাই যাবে। আরিয়া মাথা নিচু করে কিছু একটা ভেবেই যাচ্ছে। তারপর আরিয়া নিজের পা বাড়াতেই রাজ আবার ওকে টেনে নেয়, তারপর বলে, রাজ, আরেকটা কথা, কোনোদিন আমার সামনে পড়ো না আরিয়া। তাহলে আমি কি করব আমি নিজেই জানি না। এবার তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু বিশ্বাস করো, এরপর যদি আমি তোমাকে পাই তাহলে হয় তোমাকে সারা জীবনের জন্য আটকে রাখব, নয়তো মেরে ফেলব। তাই বলছি, আজ যেন তোমার সাথে আমার শেষ দেখা হয়। তারপর রাজ নিজের গাড়িতে বসে পড়ে আর আরিয়া ইশাদের দিকে যায়। ইশাদ এখনও আরিয়াকে দেখেনি। রাজ আরিয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু আরিয়া একবার ও পিছু ফিরল না, আর না ইশাদের দিকে তাকালো। ও নিচের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। রাজ, এখান থেকে চলো। স্বাদ
আমার পক্ষে আর সম্ভব না। সাদ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এর 1 মাস পরে রাজ, ওদের কোনো খবর পেলে সাদ, ইজি চেয়ারে দুলতে দুলতে। সাদ, না স্যার, সেদিনের পর থেকে আরিয়া মেমের খবর পায়নি। আর ইশাদ ও বিগত 1 সপ্তাহ ধরে গায়েব। আচ্ছা, যেতে দিয়েছেন তাহলে খবর নিচ্ছেন কেন? রাজ, মন মানছে না। যাই হোক, ওদেরকে নিজেদের মতো থাকতে দেও। আর আমার জন্য ইউএসএ এর টিকিট বুক করো। আমি কিছুদিন মা আর আপুর কাছে যেতে চাই। হয়তো ওদের সাথে থাকলে ভালো থাকব কিছুটা। চোখ বন্ধ করে। সাদ, আচ্ছা স্যার। রাজ, একটা কথার ওর দেবে সাদ। আমি কি আরিয়াকে ভালো রাখতে পারতাম না? ভালো তো বাসতাম, খালি হয়তো বোঝাতে পারিনি। অন্যায়টা বেশি হয়ে গিয়েছিল। ও একটা সুযোগ কি দিতে পারত না? সাদ, একটা কথা জানেন কি স্যার? মেয়েরা প্রথম যাকে মন দেয় 1000 চাইলেও তাকে ভুলতে পারে না। যদি লাইফে অন্য কেউ আসে তবুও মনের কোণে সে রয়েই যায়। রাজ, হয়তোবা। সাদ, আর সবচেয়ে মজার কথা হলো মেয়েরা যদি কাউকে মন থেকে চায় তখন তার জন্য দাসী হয়ে থাকতে রাজি, কিন্তু যাকে চায় না তার কাছে রাজরানী হয়েও থাকতে পছন্দ করে না। কিন্তু তার মানে এই নয় যে নতুন কাউকে মেনে নিতে পারে না। পরে ঠিকই মায়া জন্মে। কিন্তু আরিয়া মেমের মাটা কেন জন্ম নিল না জানি না। কিন্তু একটা জিনিস বুঝলাম, না যাওয়ার সময় না ওনাকে খুশি দেখলাম আর না আপসেট। শুধু একটা জিনিস, উনি কিছু নিয়ে ভাবছিল। রাজ কনফারেন্স রুমে খুব জরুরি একটা মিটিং করছিল। সাদ তখন থেকে সবটা সামলে ক্লান্ত হয়ে গেছে। শুধু ক্লান্তি নেই রাজের। ক্লান্তি কি, এখন আর কিছুতেই ক্লান্তি আসে না ওর। অনেকটা রোবট হয়ে গেছে। নিতান্তই একটা ইমোশনলেস মানুষ। রোবট বললে বেশি ভুল হবে না। যার সাংসারিক জীবন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সারাদিন শুধু ছুটে চলেছে, সময়ের সাথে আছে টাকার পিছনে। মিটিংয়ে সবাই খুব মন দিয়ে রাজের কথা শুনছে, সেই সাথে রাজ কথা বলছে। ঠিক তখনই মিটিং রুমের দরজায় কেউ নক না করেই হুট করে ঢুকে যায়। হঠাৎ এরকম কিছু হওয়াতে সবার ফোকাস ওদিকে। তার চেয়ে বড় কথা, সবাই রাজের কথার মন না দিয়ে ওদিকে তাকিয়েছে, যার জন্য রাজের কথার মাঝে বাধা পড়েছে। প্রচণ্ড ক্ষেপে যায় ও। টেবিলে মধ্যে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করার চেষ্টা করলেও পারল না। রাজ, সাদ, সাদ, খুব জোরে চিল্লিয়ে। সাদ আসার আগে কেউ রাজের সামনে এসে দাঁড়ায়। সে সামনে এসে দাঁড়াতেই রাজের চোখগুলো বড় হয়ে যায়। রাজ যতটা টানা বিরক্ত তার চেয়েও বেশি অবাক হয়ে গেছে। যাকে বিগত 5 বছর যাবৎ পাগলের মতো খুঁজে বেরিয়েছে রাজ, যাকে একবার দেখার জন্য ছটফট করেছে, সে আজ নিজে থেকে তার সামনে এসে দাঁড়িয়ে আছে। রাজ নিজের মধ্যে নেই, হারিয়ে গেছে কোথাও। মুখ থেকে নিজে থেকেই বেরিয়ে এলো, রাজ, আরিয়া। কি ভাবছেন, কি হয়ে গেল? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক কাহিনীতে ঘুরে আসা যাক। 5 বছর আগে, সেদিন যখন আরিয়াকে ইশাদের কাছে দিয়ে আসল, তারপরে রাজ আরিয়ার অনেক খোঁজ করে কিন্তু পায়নি। 1 মাস পর ইশাদ যখন চলে যায় তখন রাজের বুঝতে বাকি থাকে না আরিয়া ইশাদের সাথেই চলে গেছে। রাজ তা সহ্য করতে পারে না। তাই ও নিজে চলে যায় ইউএসএতে, ওর বোন বিয়ে করে ওখানেই সেটেল, আর রাজের মা ওখানেই থাকে ওর বোনের সাথে। আরিয়ার কথা ওখানের কেউ জানে না। রাজ কয়েকদিনের জন্য গেলেও 2 বছর পরে আসে, কেন জানি দেশে ফিরতে ইচ্ছে করেনি। ততদিন এখানে সবকিছু সাদ একা হাতে সামলেছে, কিন্তু একসময় অনেক বড় সমস্যা হয়ে যায়। সাদ বাধ্য হয়ে রাজকে ফিরতে বলে। রাজ অনিচ্ছা থাকা সত্ত্বেও 2 বছর পর দেশের মাটিতে পা রাখে। রাজ দেশে ফিরে আসলেই এবার নিজেকে এক প্রকার রোবট বানিয়ে নিয়ে এসেছে। আগে রাজ কঠোর, এখন হার্টলেস বলা চলে।
দেশে ফেরার ৩ বছর এভাবেই দেখতে দেখতে কেটে যায়। এমনটা নয় ওদের কোনো খোঁজ রাজ করেছে কিন্তু পায়নি। ইশাদ আর আরিয়া যেন উবে গেছে। একসময় খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে রাজ ওদের খোঁজা বন্ধ করে দেয়। আজ ৫ বছর পর রাজ আরিয়াকে দেখছে। যাকে খোঁজার জন্য এত কিছু, আজ সে নিজে রাজের সামনে দাঁড়িয়েছে, কিন্তু বুঝতে পারছে না কেন ফিরে এসেছে, যেখানে আরিয়া ভালো করেই জানে রাজ ওকে ছেড়ে দেবে না। ওখানের সবাই আরিয়ার দিকে তাকিয়ে আছে। আরিয়া কিছু বলতে যাবে তার আগেই রাজ সাদকে ইশারা করে। সাদ সবাইকে বাইরে নিয়ে যায়। সবাই বাইরে চলে গেলে সাদ রুমে ঢুকে দরজা লক করে দেয়। সাদ ও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আরিয়াকে দেখে। এতদিন পর কেন ফিরে এসেছে আরিয়া, তাও আবার রাজের কাছে এভাবে। কথা নেই বার্তা নেই, পাগলের মতো। রাজ, তুমি তাও আবার এভাবে? আরিয়া, রাজ, তা এতদিন পর কি মনে করে? তাও আবার কোনো কথা বার্তা নেই, সরাসরি মিটিং রুমে ঢুকে গেলে। কেবিনে ওয়েট করলে পারতে। আরিয়া, রাজ, তা কি মনে করে? টেবিল থেকে পানির গ্লাস তুলে খেতে ধরল। কিন্তু আরিয়ার কথা শুনে তা গলায় আটকে গেল। আরিয়া, আমার কিছুটা সাহস সঞ্চয় করল। রাজ, কি হয়েছে? ভ্রু কুচকে এভাবে আমতা আমতা করছো কেন? আরিয়া, আমার কিছু টাকা লাগবে রাজ। কথাটা শুনে রাজের গলায় পানি আটকে গেল। আর সাদ শুকনো গলায় বিষম খেল। দুইজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করল। আরিয়া, হুমম, আমার কিছু টাকা লাগবে, আর সেটা আজকেই। মাথাটা নিচু করে রাজ এবার আরিয়ার দিকে তাকাল। ভালোভাবে ওকে দেখে নিল। একসময়কার টপ ডিজাইনার আজ খুব সাধারণ একটা শাড়ি পরে আছে। দেখে কোনো মধ্যবিত্ত ঘরের ঘরণী মনে হচ্ছে। চেহারের মাঝে আগের মতো না আছে সেই সৌন্দর্য, আর না আছে সেই রূপ। আগের মতো উজ্জ্বলতা নেই এই চেহারায়। দেখে সাধারণ একজন মহিলা মনে হচ্ছে। সবসময় যে চোখে চোখ রেখে কথা বলতো, আজ সে নিচের দিকে তাকিয়ে কথা বলছে। টাকাটা আরিয়া চাইছে, তবে সেটা কতটা সংকোচে তা আরিয়াকে দেখে ভালোভাবেই টের পেয়েছে রাজ। রাজ, তুমি টাকা চাইছ? তাও আমার কাছে? তাচ্ছিল্যের হাসি দিয়ে। আরিয়া, আমি বাবা মায়ের কাছে গিয়েছিলাম কিন্তু পাইনি, তাই বাধ্য হয়েই। রাজ, আমার কাছে এসেছ তাই তো? আর তোমার বাবা মাকে আমি এখান থেকে দূরে পাঠিয়ে দিয়েছে। ওনার মেয়ে তো বয়ফ্রেন্ডের সাথে ফুর্তি করতে ব্যস্ত ছিল, তাই ওনাদের দেখাশোনার ব্যবস্থা আমাকেই নিতে হল। আরিয়া, আমার কিছু টাকা লাগবে। রাজ, বাহহ, যে মেয়ে নিজের বয়ফ্রেন্ডকে বাঁচাতে নিজের প্রপার্টি বিক্রি করে, সে আজ আমার থেকে টাকা চাইছে। আরিয়া, এখন পুরনো কথা তুলে কি লাভ? প্লিজ, টাকাটা আমার দরকার। আরিয়ার চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ছে। যা ওর অসহায়ত্ব কথা জানান দিচ্ছে রাজের কাছে। ওর চোখে পানি দেখে রাজের বুকে একটা মোচড় দিল। রাজ, কত টাকা? আরিয়া, 15 লাখ টাকা, সেটা আজকের মধ্যে। রাজ, 15 লাখ টাকা? আচ্ছা, কিন্তু আমি তোমাকে এই টাকাগুলো কেন দিব? নিশ্চয়ই আমি এখানে কোনো দানশালা খুলে বসিনি। আরিয়া এবার প্রায় কেঁদেই দেয়। আরিয়া, আমি এই টাকাগুলো এমনি এমনি নিচ্ছি না। আমি তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেব। ফেরত দেওয়ার কথা শুনে রাজের মেজাজ গরম হয়ে যায়। ও সাদকে বেরিয়ে যাওয়ার ইশারা করতেই ও বেরিয়ে যায়। ও চলে যেতেই রাজ দরজা লক করে দেয়। সাদ ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পেরেছে। যা হবে রাজ চায় না কেউ জানুক, সাদ ও না। রাজ, আগের মতো কিছুই নেই তোর মাঝে, তাও এত তেজ আসছে কোথা থেকে বলতো? টাকা ফেরত দিবি তাহলে আমার কাছে আসার দরকার কি ছিল? ব্যাংক থেকে ঋণ নিলেই পারতি।
রাজের কথায় আরিয়ার মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু ও কিছু বলতে পারল না কারণ ওর হাত যে বাঁধা। সময়ের স্রোত আজ উল্টো দিকে বইছে, যেখানে আজ ওর কিছু করার নেই। আরিয়া, বাবা মা কোথায় আছে তা অন্তত বলে দিন প্লিজ, মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে। রাজ, হাহাহা হাউ ফানি, আমি তোকে কি দিব তোর বাবা মায়ের ঠিকানা? লাইক সিরিয়াসলি 5টা বছর আমি ভেবেছি আমার বিয়ে করা বউ অন্য কারো ফুর্তি করছে। এটা ভেবে কতটা মানসিক যন্ত্রণায় আমি ছিলাম তুই জানিস। তারপরেও তোর মনে হয় আমি তোকে কোনো হেল্প করব? আরিয়া, রাজ, কেন তোর সেই আশিক কই, যার জন্য পাগল হয়ে তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি? সে এখন কই? সে কি এখন তোকে ছেড়ে দিয়েছে নাকি আগের রূপ নেই বলে? আরিয়া আর কিছু বা বলে দরজার দিকে চলে যায়। দরজার লকটা খুলতে ধরলেই রাজ ওকে টান দিয়ে ফেলে দেয়, যার কারণে চেয়ারের সাথে বাড়ি খেয়ে ওর কপালের কিছুটা অংশ কেটে যায়। রাজ গিয়ে ওর চুলের মুঠি ধরে দাঁড় করাই আর্তনাদ করে উঠে আরিয়া। তবুও নিজের ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। রাজ, যাওয়ার সময় বলেছিলাম না কোনোদিন আমার সামনে আসবি না? বলেছিলাম কিনা? চুলগুলো ধরে চিল্লিয়ে। আরিয়া, আমার লাগছে, ছাড়ুন প্লিজ। রাজ, ছাড়ব, তোকে ছাড়ব। ছেড়েই তো দিয়েছিলাম তো, চিরদিনের জন্য ছেড়ে দিয়েছিলাম। তাহলে আবার ফিরে এলি কেন? কেন ফিরে এলি? বলেছিলাম না আমার সামনে এলে মেরে ফেলবো, তাহলে কেন ফিরে এলি বল? কেন ফিরে এলি? টাকার জন্য? আরিয়া, প্লিজ ছাড়ুন, লাগছে আমার। কথাটা বলা মাত্রই আরিয়াকে দেয়ালের সাথে ছুঁড়ে দেয়ালের সাথে ওর গলাটা চেপে ধরে। 5 বছরের রাগের ফল আরিয়া পাচ্ছে রাজের থেকে। রাজ, আমারও লেগেছিল, কিন্তু তোর মতো বলতে পারিনি, কারণ আমার ক্ষতটা মনের মধ্যে ছিল। আরিয়া কথা বলতে পারছে না, এতটাই জোরে ওর গলাটা রাজ ধরেছে। যখন দম বন্ধ হওয়ার অবস্থা তখন রাজ ওকে ছেড়ে দেয়। আরিয়া কাশতে থাকে। রাজ, কিছু করার আগে চলে যা, আমি চাই না তোর মৃত্যুর কারণ হতে। আরিয়া, আমার বাবা মায়ের ঠিকানা দিন, ওনারা কোথায় থাকে? এবার রাজভ্রু কুঁচকে আরিয়ার দিকে তাকায়। রাজ, এত কিছু করার পরও তোর লজ্জা হলো না? বেহায়ার মতো আবার আমার থেকেই চাইছিস? ও চাইবি না কেন? কারণ তোর বাবা মা কোথায় তা তো শুধু আমি জানি। হা হা হা, নিজে খুঁজে নে। আরিয়া এবার হু হু করে কেঁদেই ফেলে। আরিয়া, প্লিজ, আমার ভীষণ প্রয়োজন। আমার উপর আপনার রাগ, এটাও স্বাভাবিক, কিন্তু তবুও বলছি আমার বাবা মায়ের ঠিকানা অত্যন্ত দিন। রাজ, যদি স্ত্রী হিসেবে আসতে তাহলে হয়তো ভেবে দেখতাম, বেশি না হলেও একটা রাত তো কাটিয়েছিলাম তোমার সাথে, কিন্তু তোমার প্রাপ্য কাবিনের টাকা তো দেওয়াই হয়নি। কিন্তু এসেছ তো ঋণগ্রহীতা হয়ে, আর আমি কোনো ব্যাংক নই যে যাকে তাকে টাকা দেব। আর ওনাদের ঠিকানা তুমি কোনোদিনও পাবে না। আরিয়া, রাজ আবার ওর দিকে এগোতে থাকে, তারপর ওর খুব কাছে যায়। আরিয়ার ঠোঁটের দিকে যেতেই আরিয়া মুখ ঘুরিয়ে নেয়। আরও রাগ উঠে খুব জোরে আরিয়ার গাল চেপে ধরে। রাজ, মুখ ফিরিয়ে কেন নিচ্ছ? তোমার তো এটাই মনে হয়েছিল তোমার সৌন্দর্য দেখে রাজ তোমাকে পেতে চেয়েছে, তাহলে রাজের থেকে কিছু পেতে চাইলে তো তোমার রূপের কারণেই দেবে। আরিয়া ঠোঁট কামড়ে ওর কথাগুলো শুনছে। রাজ, কিন্তু এখন তোমার মাঝে রূপের কোনো পাত্তাই দেখছি না, তাহলে কেন যাব তোমার দিকে? আসলে বিশ্বাস করো, কোনো ফিলিংস পাচ্ছি না তোমায় দেখে, তাই আমার কাছ থেকে হেল্প পাওয়ার আশা ভুলে যাও। আর রাজ ইউজ করা জিনিস ইউজ করে না, আর তুমি তো হোয়াটএভার। আরিয়া বাধ্য হয়ে রাজের কাছে এসেছে।
রাজ যে ওর সাথে রাগ দেখিয়ে এসব বলবে তা আরিয়া জানত, কিন্তু সেটা এতটা যন্ত্রণাদায়ক সেটা আরিয়া জানত না। আরিয়া চলে যেতে নেয়। রাজ, আরিয়া। আরিয়া থমকে দাঁড়ায়। আরিয়া, আর যদি তোমার কিছু বলার থাকে তবে আমার শোনার শক্তি নেই। রাজ, ঈশাদ কই? আরিয়া আর কোনো কথা বলে বাইরে বেরিয়ে আসে, চলে যায়। সাদ আরিয়াকে ডাক দেয় কিন্তু ও শুনতে পায় না, তাই সাদ ভিতরে যায়। সাদ, আরিয়া মেম কেন এসেছিল স্যার? রাজ, কেমন মেয়ে ও এতদিন পর ফিরে এসেছে? হেল্প চাইতে, অথচ একটা বারের জন্য আমার থেকে ক্ষমা চাওয়া তো দূরের কথা, উল্টো বলল টাকাগুলো নাকি ফেরত দিয়ে দেবে। সাদ, মানে? রাজ, হেল্প চাইতে এসেছিল। সাদ, আর আপনি ওনাকে ফিরিয়ে দিয়েছেন? স্যার, আপনি ওনাকে ভালো করেই জানেন, যেহেতু এতদিন পর ফিরে এসেছে তাই ওনার প্রয়োজন ছিল। রাজ, আই ডোন্ট কেয়ার, জাহান্নামে যাক। সাদ, কিন্তু স্যার। রাজ, ভুলে যেও না ইউ আর মাই স্টাফ, সো নিজের সীমার মধ্যে থাক। সাদ, সরি স্যার, চলে যায়। আরিয়া বেরিয়ে যেতেই কারো সাথে ধাক্কা খায়, কিন্তু ও সেদিকে খেয়াল না করেই চোখ মুছতে মুছতে বেরিয়ে আসে। অরণ, ওয়ার্দি, এইটা সেই মেয়েটা না, মানে রাজের এক্স ওয়াইফ, যার জন্য আমাকে রাজ মেরেছিল। কিন্তু ও এখানে কি করছে? তাও আবার এভাবে কাঁদছে, কপাল থেকে রক্ত বের হচ্ছে বলে মনে হলো ব্যাপারটা কাফি ইন্টারেস্টিং। যাক, অনেকদিন পর একটা কিছু পাওয়া গেল। আরিয়া রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে আর ভাবছে, লাইফটা বড়ই অদ্ভুত। কখন যে কাকে কোনো মোড়ে দাঁড় করাই কেউ জানে না। যার থেকে দূরে যাওয়ার জন্য পাগল ছিল, আজ তার দ্বারেই ফিরে আসতে হল। আকাশের দিকে তাকাতেই চোখ গড়িয়ে দুফোঁটা পানি পড়ে। তখনই আরিয়ার সামনে একটা গাড়ি থামে। আরিয়া বেশ ভয় পায়। গাড়ি থেকে একটা লোক নেমে আরিয়ার হাতে একটা চিরকুট দেয়। চিরকুটে লেখা, আমি জানি তুমি কেন এসেছ। আমি তোমার কথা মানতে রাজি, তার জন্য আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে। যদি শর্তে রাজি থাক তাহলে চুপচাপ আমাদের লোকের সাথে গাড়িতে উঠে এসো। চিন্তা করো না, কোনো ক্ষতি করব না। ইটস আ ডিল। আরিয়া আর কিছু ভেবে পায় না। ও লোকটার সাথে গাড়িতে উঠে বসে লোকটা আরিয়াকে একটা গোডাউনে নিয়ে যায়। আরিয়া, আমাকে এখানে কেন এনেছেন? লোকটা, এত তারা কিসের মিসেস আহমেদ, সরি এক্স আহমেদ। আরিয়া লোকটাকে দেখতে পাচ্ছে না, কারণ লোকটা আড়াল থেকে কথা বলছে। আরিয়া, মানে কি? আর আপনি কে? লোকটা, আমি যেই হই সেটা আপনি আমার কথা শোনার পর জানতে পারবেন। আরিয়া, কি কথা? লোকটা, আমি জানি আপনার এই মুহূর্তে টাকা দরকার, আর আমি আপনাকে সেই টাকাটা দিতে রাজি আছি। আরিয়া, শুধু শুধু এতগুলো টাকা আপনি তো আমাকে এমনি এমনি দিবেন না। লোকটা, আসলেই তুমি বুদ্ধিমতী। আজকাল পানি খেতেও টাকা দিতে হয়, সেখানে অবশ্যই আমি এমনি এমনি তোমাকে এতগুলো টাকা দিব না। আরিয়া, তা কি করতে হবে? লোকটা, তেমন কিছুই না। আমার একজনের উপর অনেক রাগ, আমি তার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। আরিয়া, তাতে আমি কি করতে পারি? লোকটা, তুমি তাতে আমাকে হেল্প করতে পারো, কারণ তাকে তুমি নিজেও ঘৃণা করো। আরিয়া, মানে? লোকটা, তুমি ঠিকই ভেবেছ, সে অন্য কেউ নয় রাজ, আমি তাকে অপমান করতে চাই। আর তাতে হেল্প করবে তুমি, আর তাতে আমি তোমার যাবতীয় প্রয়োজন পূরণ করে দেব। আরিয়া, হুমম, বুঝলাম, তাচ্ছিল্যের হাসি দিয়ে। লোকটা, তোমাকে বেশি কিছু না, কয়দিনের জন্য আমার আর ওর কাছে এর চেয়ে বেশি অসম্মানের কি হতে পারে যে ওর এক্স ওয়াইফ, যার কারণে বেচারা এখনো সিঙ্গেল, সে আরেকজনের। আরিয়া, মিস্ট্রেস হয়ে আছে এটাই বলতে চান? লোকটা,
আমি এমনটা বলতে চাইনি। কিন্তু তুমি। আরিয়া, কিন্তু প্রস্তাব আপনি এটারই দিয়েছেন। আপনি যেই হন আর যেই কারণে এরকম একটা প্রস্তাব আমাকে দিয়ে থাকেন না কেন, একটা কথা মনে রাখবেন রাজ সেই ব্যক্তি যাকে আমি আমার জীবনের সবচেয়ে বেশি ঘৃণা করি। ও আমার সাথে অনেক অন্যায় করেছে, তবে তার মাঝে একটা ভালো দিক আমি পেয়েছি। আর সেটা হলো ও আমাকে অপমান করেছে ঠিকই, কিন্তু সেটা ওর আর আমার মাঝেই সীমাবদ্ধ ছিল। দুনিয়ার সামনে আমাকে কোনোদিন অপমান করেনি, চাইলে করতেই পারত। আজ এত বছর পরও আমাকে মানুষের সামনে অপমান করেনি। লোকটা, বাবা এত প্রেয়ার রাজকে ইনস্টল করলে বুঝি কষ্ট হবে। আরিয়া একটা তাচ্ছিল্যের হাসি দেয়, আমাকে কি আপনার বোকা মনে হচ্ছে? আপনি যে অফার আমাকে দিয়েছেন সেটা রাজকে কতটুকু অপমান করবে জানি না, কিন্তু সেটা যে সম্পূর্ণ আমাকে অসম্মান করবে তা আমি জানি। সো এরকমটা ভুলে যান। লোকটা বেশ রেগেই গেল। লোকটা, এমনি এমনি তো বলিনি। এর জন্য তুমি যত টাকা চাও তত দেওয়া হবে। আরিয়া, আপনি যেই হন না কেন, এটা মনে রাখবেন টাকাটা আমার লোভ নয়, আমার প্রয়োজন। আরিয়া আর যাই হোক লোভী নয়। লোকটা, এই মুহূর্তে এতগুলো টাকা তোমাকে কে দিবে? আরিয়া, বলছি না আল্লাহ এসে দিয়ে যাবে, কিন্তু আমি সৎ হলে আল্লাহ আমার প্রয়োজন ঠিকই পূরণ করবে। আর সেই প্রয়োজন পূরণ করার জন্য যদি নিজের শরীরের অংশ বিক্রি করতে হয় তবে তাই করব। কিন্তু এই আরিয়া নিজেকে আর নিজের অসম্মানকে কখনো বিক্রি করবে না। কথাগুলো বলে আরিয়া আর অপেক্ষা করে না, চলে আসতে নেয়। ঠিক তখনই লোকটা ওকে বলে, লোকটা, আরেকবার ভেবে দেখ। আরিয়া, আমার যা বলার বলেছি। লোকটা, ওকে অ্যাজ ইয়োর উইশ, বাঁকা হেসে চলবে।